6 মাসে মব জাস্টিস সহ পুলিশের উপর 225 হামলা, মনোবলে আঘাতের অপচেষ্টা। ধর্ষণ বিরোধী আইন সংশোধনের খসড়া প্রস্তুত, মাগুরার ঘটনায় দ্রুত বিচারের আশ্বাস। এবং হাসিনা ও আওয়ামী লীগের 27টি ব্যাংক হিসাবে 42 কোটি টাকা, জানা যায়নি উৎস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। গত 6 মাসে সারা দেশে 225টি মব জাস্টিস সহ হামলার শিকার হয়েছে খোদ পুলিশ, যার মধ্যে বড় ধরনের ঘটনা ছিল 70টি। বেশিরভাগ ক্ষেত্রেই মব তৈরি করে পুলিশের উপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় অবশ্য অনেককে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সদর দফতর বলছে, এই ধরনের মব শক্তভাবে দমন করা হবে। বিস্তারিত থাকছে দীপু শিকদারের রিপোর্টে। পুলিশের এই কান্না ক্ষোভ আর হতাশার। 28 ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম মহানগরীর আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্ব পালন করার সময় হামলার শিকার হন পতেঙ্গা থানার পুলিশের এসআই ইউসুফ আলী। এরপর দায়ের করা হয় মামলা, গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। আমি তো বলতেছিলাম তখন আমি পুলিশ, তো ওরা সেটা না করে আমার মোবাইল মানি ব্যাগ টয়লেট কিনে নিয়ে দূরে থেকে এখানে কিছু লোক ছিল জমানো, ওদেরকে সংগঠিত করে এই কাজটা করলো। 15 জানুয়ারি এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ছিল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় সিএনজি অটোরিকশার 2 যাত্রীর পরিচয় জানতে চাওয়ায় হামলার শিকার হন ওই 2 পুলিশ সদস্য। আর 5 ফেব্রুয়ারি চাঁদাবাজির অভিযোগে 3 জনকে আটক করায় খোদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলা ভাঙচুর চালানো হয়। এভাবেই দেশের বিভিন্ন জায়গায় নানান ঘটনার জের ধরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে। আপনার মতো স্যার আমার পা ধরা দেখাবো ভিডিও। এক পরিসংখ্যানে দেখা গেছে পুলিশের উপর গত 6 মাসে 225টি হামলার ঘটনা ঘটেছে। শুধু জানুয়ারি আর ফেব্রুয়ারিতে পুলিশের উপর হামলার ঘটনা ছিল 75। এই ধরনের ঘটনা পুলিশের মনোবলের উপর আঘাত বলে মনে করেন অনেক পুলিশ সদস্য। আমরা চেষ্টা করে যাচ্ছি যে পুলিশের প্রতি কোনো ধরনের আঘাত যেন না আসে, সেভাবে দায়িত্ব পালন করে যাওয়ার, আর যদি আঘাত আসে সেটা ড্রাস্টিক অ্যাকশন নেওয়া। পুলিশ সদর দপ্তর অবশ্য এই ধরনের ঘটনার বিরুদ্ধে শক্ত অবস্থানের কথাই বলছে। মব জাস্টিস কোনো মতেই সমর্থনযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেবার কোনো ধরনের সুযোগ নেই। পুলিশের কাজে বাধা প্রদান ও আক্রমণ করার চেষ্টা করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তা দেয়া পুলিশ সদস্যরাই যখন মব জাস্টিসের শিকার, তখন সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিটি দাবি যৌক্তিক মেনে মাগুরায় শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে জানিয়েছেন, ধর্ষণ মামলায় আইন সংশোধনের খসড়া প্রস্তুত। এদিকে মাগুরার ঘটনার বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। মাগুরার শিশু ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে যখন গোটা দেশ উত্তাল, তখন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা দোষীদের সর্বোচ্চ শাস্তিসহ 5 দফা দাবি নিয়ে সোচ্চার রাজপথে। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গেও বৈঠক করে ধর্ষণ বিরোধী মঞ্চের প্রতিনিধি দল। তুলে ধরে দাবি,
শুধুমাত্র এই 5টা দাবি যদি যথাযথ বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে ধর্ষণের হার অনেক বেশি কমিয়ে আনা যাবে এবং যে আইনি ফাঁকফোকরগুলো আছে সেগুলোকেও অনেক বেশি কাটিয়ে ওঠা যাবে। আমরা আপাতত আশ্বস্ত হয়েছি, বাট আমরা ওই আমরা আসিয়ার যেই মামলাটা আছে সেটা কিভাবে প্রসেস হচ্ছে সেটাকেও আমরা মনিটরিংয়ে রাখবো, সেটাতেও আমরা খেয়াল রাখবো এবং বিশেষ ট্রাইব্যুনাল আসলে গঠন করা হচ্ছে কিনা সেটা ভেবে কাজ করছে, সেটাতেও আমরা শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে ধর্ষণ আইন সংশোধনের কথা জানান আইন উপদেষ্টা। কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয় সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে, এটা ওনাদের বলেছি। ওনারা বলেছেন ধর্ষণ বিরোধী সব মামলার ক্ষেত্রে যেন এরকম পদক্ষেপ নেওয়া হয়, আমরা বলেছি সাধ্যমতো চেষ্টা করব। শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা, এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। নারী হেনস্থার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শাপলা চত্বরে গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি সৈয়দ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। শাকির আরজু রিপোর্টে বিস্তারিত। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ 50 জনের বিরুদ্ধে 26 নভেম্বর অভিযোগ দায়ের করা হয় ট্রাইব্যুনালে। চিফ প্রসিকিউটরের কাছে হেফাজতে ইসলামের নেতা জুনায়েদ আল হাবিবি ও মাওলানা মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী এই অভিযোগ দায়ের করেন। এর আগে মুফতি হারুন ইজহারের পক্ষে ট্রাইব্যুনালে আরেকটি অভিযোগ দায়ের করা হয়। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ, এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। বুধবার প্রসিকিউশনের পক্ষ থেকে শাপলা চত্বরের মামলায় গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। শাপলা চত্বরের গণহত্যার স্বচ্ছ তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করে হেফাজতে ইসলাম। এটা একটা বর্বরতা, এটা একটা কালো অধ্যায় আমাদের জন্য, এটা কালো রাত্রি। এই বর্বরতার বিরুদ্ধে আমরা প্রসিকিউশনের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। পরে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম নেতাকর্মীদের হত্যা মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজি হাসান মাহমুদ খন্দকার ও বেনজির আহমেদ সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা যিনি পলাতক আছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর ইমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, বেনজির আহমেদ সাবেক আইজিপি। এই 9 জনের মধ্যে কারাগারে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের 10টি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 17টি মিলিয়ে মোট 27টি ব্যাংক হিসাবে প্রায় 41 কোটি 65 লাখ টাকা পাওয়া গেছে বলে আদালতকে জানিয়েছে দুদক। তবে এসব ব্যাংক হিসাবে লেনদেনের বিস্তারিত তথ্য অর্থের উৎস সম্পর্কে এখনো জানানো হয়নি। বিশ্লেষকরা বলছেন, অর্থের পরিমাণ যাই হোক না কেন বৈধতা যাচাই করা জরুরি। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। আওয়ামী লীগের দলীয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট মোট 124টি ব্যাংক হিসাব গত মঙ্গলবার অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। দুদকের তথ্য বলছে, আওয়ামী লীগের 10টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ 37 কোটি 82 লাখ 96 হাজার 610 টাকা, আর শেখ হাসিনার 17টি ব্যাংক হিসাবে 3 কোটি 83 লাখ 64 হাজার 958 টাকা জমা রয়েছে। ওইসব অর্থের মধ্যে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের ধানমন্ডি শাখায় আওয়ামী লীগের একটি ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ 8 কোটি 97 লাখ 89 হাজার 674 টাকা। এছাড়া বেসরকারি একটি ব্যাংকের ধানমন্ডি শাখায় 3টি ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ 20 কোটি 66 লাখ 78 হাজার 670 টাকা।
এছাড়া আওয়ামী লীগের নির্বাচনী তহবিল 2008 নামে দুটি ব্যাংক হিসাবের তথ্য পেয়েছে দুদক। একটি হিসাবে 2,71,15,919 টাকা ও অন্য হিসাবে 1,26,42,560 টাকা রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের আরও 4টি ব্যাংক হিসাবে 3,30,69,787 টাকা পাওয়া গেছে। এই অ্যামাউন্টটা বড় হোক ছোট হোক, সেটা যদি বৈধ হয় তাহলে তার বলার কোনো সুযোগ নেই, আর যদি অবৈধ হয় সেটা 200 টাকা হলেও সেটাকে বলার মতন কিন্তু বিষয়। এদিকে শেখ হাসিনার 17টি ব্যাংক হিসাবের মধ্যে 3টিতে কত টাকা জমা হয়েছে সেই তথ্য উল্লেখ নেই। একটি হিসাবে জমা মাত্র 5 টাকা, আরেকটি ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ 150 টাকা। একটি ব্যাংক হিসাবে সর্বোচ্চ জমা অর্থের পরিমাণ 1,61,00,000 টাকা। এটা টাকাটা কালো টাকা নাকি সাদা টাকা, এটা কোনো তার ট্যাক্স ফাইলের মধ্যে এটার সোর্সটা কি রকম আছে সেটা না দেখে এটা কিন্তু বলা যাবে না। নিশ্চয়ই দুদকের কাছে এই ট্যাক্স ফাইল আছে এবং এই টাকাটা কোত্থেকে আসলো, ওনার বেতনের কিনা, সেটা যাচাই বাছাই করে এটা সম্পর্কে বলা যেতে পারে। এছাড়া আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান CRI এর 15টি ব্যাংক হিসাবে 40,83,66,136 টাকার সন্ধান পাওয়া গেছে। আর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের 29টি ব্যাংক হিসাবে জমা অর্থের পরিমাণ 466,26,88,276 টাকা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। অপসাংবাদিকতার কারণেই যাই দিন সহ কয়েকটি দৈনিক বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় তিনি বলেন, শেখ হাসিনার আমলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না। গত 16 বছরের সাংবাদিকতার চেয়ে অপসাংবাদিকতাই বেশি হয়েছে। যদিও যথেষ্ট কারণ ছিল যে টিভি স্টেশন কিছু এরা কিন্তু ভয়াবহ রকমের অপতথ্য ছড়িয়েছেন, মানুষেরকে মৃত্যুটাকে এবং কিলিংটাকে তারা লেজিটিমাইজ, প্রোটেস্টারদেরকে কিলিংটাকে তারা লেজিটিমাইজ করেছেন তাদের অনেক কমেন্টেটর। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শিক্ষকদের উপর আবারও লাঠি চার্জ, জল কামান, ইন্টার্ন ডাক্তারদের সরিয়ে দিয়েছে পুলিশ। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদে। তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর জল কামান ও লাঠি চার্জ করেছে পুলিশ। এদিকে বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি সহ নানা দাবিতে আন্দোলনরত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের উপর এভাবে জল কামান ও লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার 1:30টার দিকে তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে জল কামান ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সে সময় 5 জন আহত হন। বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তারা। আমরা যখন পদযাত্রা করি পুলিশ আমাদেরকে জল কামান দেয় এবং একসময় লাঠিচার্জ শুরু করে। আমাদের শিক্ষক সে সময় পড়ে যায় এবং পুলিশ ইচ্ছাকৃতভাবে পায়ে পাড়া দিয়ে পাটা ভেঙে দেয়। এদিকে সড়ক অবরোধ করে আন্দোলন করায় প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন কদম ফোয়ারা মোড় থেকে সরিয়ে দেয় পুলিশ। বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি সহ 5 দফা দাবিতে আন্দোলন করছে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাস্তা বন্ধ করে সচিবালয়ের সামনে অবস্থান করা মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তারদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়। সোহেল সামির রিপোর্টে বিস্তারিত। 5 দফা দাবিতে সকাল থেকেই সারা দেশ থেকে আসা মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তাররা শহীদ মিনারে জড়ো হয়।
দুপুরে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেয় তারা। দাবি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করতে চায় আন্দোলনকারীরা। দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। যদি আমাদের দাবি দেওয়া যদি মানা হতো তাহলে আমরা আজ রাস্তায় থাকতাম না। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এতে আহত হন কয়েকজন শিক্ষার্থী। ফ্যাসিস্টের পুলিশের কিছু সদস্য এখনো আছে, আমাদেরকে এই নিউরো সার্জনকে পিটিয়ে এইভাবে আহত করেছে। আমরা চিকিৎসা বন্ধ করে দিব। যেভাবে রোজা থেকে কষ্ট করে আমাদেরকে লাঠিপেটা করা হলো, এর তীব্র জবাব ইনশাআল্লাহ এই বাংলাদেশের ডাক্তার সমাজ লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ দিয়ে ছাড়বে। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই সিদ্ধান্ত জানান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চরম ব্যর্থ হয় বাংলাদেশ। বাজে পারফরমেন্সের কারণে ভক্তদের কটূক্তির মধ্যে পড়তে হয় সিনিয়র দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদুল্লাহকে। গত সপ্তাহে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেন মুশফিক। এবার সে পথে হাঁটলেন মাহমুদুল্লাহ। নির্দিষ্ট কোনো ফরম্যাট নয়, আন্তর্জাতিক ক্রিকেটেই আর দেখা যাবে না রিয়াদকে। বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ সাদা পোশাকে 50 ম্যাচে করেছেন 2914 রান। ওয়ানডেতে তার রান 5689, টি-20তেও 2000 বেশি রান করেছেন এই তারকা অলরাউন্ডার। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 6 মাসে মব জাস্টিস সহ পুলিশের উপর 225 হামলা, মনোবলে আঘাতের অপচেষ্টা। ধর্ষণ বিরোধী আইন সংশোধনের খসড়া প্রস্তুত, মাগুরার ঘটনায় দ্রুত বিচারের আশ্বাস। এবং হাসিনা ও আওয়ামী লীগের 27টি ব্যাংক হিসাবে 42 কোটি টাকা, জানা যায়নি উৎস। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করে eকুশে-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/eকুশে24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@eকুশে চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।